সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। কালোবাজারিরা জ্বালানি তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে, জানালেন বিদ্যুৎ মন্ত্রী। এবং যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রগুলিসহ 2 শুটার গ্রেফতার। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় সরকার প্রধান তার বক্তব্যের শুরুতে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতি জানান কৃতজ্ঞতা। বলেন, অতীতে যেভাবে জিয়াউর রহমানকে খাটো করা হয়েছে তা থেকেই প্রমাণিত হয়েছে তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র। হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা দেননি জিয়াউর রহমান। তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দীর্ঘদিন ধরেই লালন করেছিলেন। নিজের লিখিত একটি জাতির জন্ম প্রবন্ধে তিনি সব স্পষ্ট করেছেন। সেটা প্রকাশ হওয়ার পর কারো দিক থেকে কোনো আপত্তি আসেনি, অথচ পরবর্তীতে তাকে খাটো করার কত চেষ্টা হয়েছে। এ সময় শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকোনোর কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কালোবাজারিরা জ্বালানি তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। বলেন, তেলের সরবরাহ আগের মতো থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। বিষয়টি মনিটরিং করছেন দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা। মন্ত্রী আরও বলেন, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো এখন একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। এ সময় সোলার পাওয়ার প্লান্ট নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বারে বলছি। এখন সমস্যা হচ্ছে কোন জায়গায়, যে পেট্রোল পাম্পে দিনে 1 লরি তেল লাগতো, এখন হঠাৎ করে এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচত সেটা এখন 2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তখন পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। পেট্রোল পাম্পের যে ধারণ ক্ষমতা আছে সেটা যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে সবই বন্ধ হবে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। এইটা জনগণের কাছে আমার আবেদন থাকবে যে ওনারা যেন নিজেরা এটাকে দেখেন এবং কন্ট্রোল করেন। ঈদের ছুটি শেষ হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি রাজধানীর বাজার। বেশ কিছু দোকানপাট এখনও বন্ধ, ক্রেতার উপস্থিতিও কম। তবে ক্রেতা কম থাকলেও কমেনি নিত্যপণ্যের দাম। মাংস ও সবজির বাজারে দেখা গেছে চড়া দামের প্রবণতা। সহকর্মী হৃদয় খানের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তানজু হাবিবা। ঈদের ছুটি শেষে অনেক ব্যবসায়ী এখনও পুরোপুরি দোকান খুলে বসেননি, ফলে সরবরাহ কিছুটা কম। অন্যদিকে যারা বাজারে আসছেন তাদের সংখ্যাও তুলনামূলক কম, তবুও কমেনি দাম, বরং বেশিরভাগ পণ্যর দাম আগের চেয়ে বেশি। ঈদের আগে থেকে বাজারে মুরগির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে মানভেদে কেজি প্রতি মুরগির দাম প্রায় 30 থেকে 70 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতাদের দাবি, জ্বালানি তেলের দামকে কেন্দ্র করে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মুরগির দামও বেড়েছে। বাজার দাম ভাই অনেক বেশি। বর্তমানে মনে করেন ঈদের আগে যে মুরগির দাম ছিল 340 টাকা 50 টাকা, বর্তমানে এই মুরগি 380 টাকা পাইকারি কেনা লাগে, বুঝছেন।
কারণ কাস্টমার পাবলিক আইসা মনে করেন যে দাম দেখে মাথায় হাত। দেশি মুরগি মনে করেন 680 টাকা, 60 টাকা, 80 টাকা বিক্রি করছে, আর এখন বর্তমানে 720 টাকা পাইকারি চলে। এদিকে সবজির বাজারেও স্বস্তি নেই। ঈদের আগের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন সরবরাহে কিছুটা ঘাটতি হওয়ায় পাইকারি বাজারেও দাম কিছুটা বাড়তি। এখন টমেটো ধরেন 30-40 টাকা কেজি, তারপরে শসা আছে 60 টাকা কেজি, করলা আছে 80 টাকা কেজি, পটল আছে 60 টাকা কেজি, বেগুন আছে 60 টাকা 50 টাকা কেজি। ঊর্ধ্বমুখীর বাজারে দিশেহারা বিক্রেতারা। তাদের দাবি সরকার বাজার মনিটরিং করলে স্বস্তি মিলবে খুচরা বাজারে। বাজার তো আগুন ভাই, এভাবে হইলে কিভাবে চলবো? মুরগি কেজি 450 টাকা, গরু গোস্ত 850 টাকা কেজি, মানুষ খাইব কি? এই যদি হয় এখন অবস্থা, ঈদের সময় যা ছিল ছিল, কিন্তু এখন তো ঈদ নাই, এরপরও যদি বাজারের এই অবস্থা হয় তো মধ্যবিত্তরা তো শেষ, আর গরিব মানুষের তো কোনো কথাই নেই। ঈদের পরে বাজার যেটা দেখলাম, দামটাম আসলে আগের মতন, ঈদের মতন, ঈদ একটু বাড়ছিল যেরকম ওরকমই আছে। আর বাজার পুরোটা এখনো বসে নাই ঢাকা হাতে বাজারে, 6 নম্বর তো বড় বাজার আর কি। এখানে মাছ টাছ কিনলাম, মাছের বাজার দেখলাম মোটামুটি দাম বেশি আছে। ঈদের পর এখনো বাজার পুরোপুরি জমে ওঠেনি। অনেক ক্রেতা এখনো ঢাকায় ফেরেনি, আবার অনেক ব্যবসায়ীও দোকান খোলেননি, যার ফলে দাম চড়া নিত্যপণ্যর, এমনটাই দাবি বিক্রেতাদের। বিজয় টিভি, ডেস্ক রিপোর্ট। পল্লবীর যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলায় 2 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। র্যাব জানায় গতকাল মধ্যরাতে রূপনগর স্টার্ন হাউজিং এলাকা থেকে শুটার লোপন ও উত্তরার 18 নম্বর সেক্টর এলাকা থেকে কাল্লুকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। সকালে র্যাব 4 ব্যাটালিয়ন সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এই গ্রেফতারের খবর জানান কোম্পানি কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন কবির। ব্রিফিংয়ে জানানো হয়, এলাকার আধিপত্য বিস্তারের জেরেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করে আসামিরা। মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির ঝুট ব্যবসা, হাউজিং, গার্মেন্টস সহ সকল ব্যবসায় ভাগ বাটোয়ারা কেন্দ্রিক ঝামেলা নিয়ে বিরোধ ছিল কিবরিয়ার। গত বছরের 17 নভেম্বর পল্লবী হার্ডওয়্যারের দোকানে মশিউরের নির্দেশেই গুলি করে হত্যা করা হয় কিবরিয়াকে। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রাথমিকভাবে এটি প্রতীয়মান হচ্ছে। কিলিং মিশনে সরাসরি শুট করার জন্য 3 জন শুটার ছিল। একজন জনি, সে আগেই ধরা পড়েছে। আজকে আমরা যে 2 জনকে ধরেছি সেটা হচ্ছে লোপন এবং কাল্লু। আরও অনেকে যারা কিলিং মিশনের পর্দার পেছনে থেকে কাজ করেছেন তাদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য আছে, বাট সেটি এখন তদন্তের স্বার্থে আপনাদেরকে আমরা শেয়ার করতে পারছি না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর সিস্টেমস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে অধিকতর কার্যকর ও সুসংহত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তারা ভবিষ্যতে বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে সম্মিলিতভাবে যথাযথ ভূমিকা রাখবেন বলে অভিমত ব্যক্ত করেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান সাইফুল আলম খান মিলন। আমরা মিনিস্ট্রিতে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পেতে পারি এবং সংসদের ভিতরে আমরা প্রায়র টু ডিসকাশন ইন দি কমিটি অ্যান্ড পার্লামেন্ট আমরা প্রিপারেশন নিতে পারি, কারণ অন্ধকারে তো আসলে কোনো কিছু করা যায় না। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে পার্লামেন্টের সিস্টেম দেশের আপনার সব কিছুটা যেন আমরা ধীরে ধীরে সামনের দিকে যেতে পারি, আমরা আর পিছনের দিকে যেতে চাই না। কাজে আমরা সেই চেষ্টাই করতে চাচ্ছি। তো আমরা আশা করছি যে গুড উইশেস আমাদের সরকারের হবে এবং তারা একটা সুন্দর প্র্যাকটিস গড়ে তুলবেন, কারণ এই পার্লামেন্টের পরে তো আবার পার্লামেন্ট হবে। কাজেই আমরা যদি কিছু ভালো রেখে যেতে পারি তাহলে ভবিষ্যৎ পার্লামেন্ট, আজকের বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটা আমরা সুন্দর ভালো জিনিস রেখে যেতে পারবো। সেটা আমাদের সরকারি দল, বিরোধী দল সকলেরই জন্য এটা আমাদের কৃতিত্বের স্বাক্ষর আমরা রেখে যেতে পারবো। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে যশোরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, জনগণের কষ্ট লাঘবে সরকার কাজ করছে। বহির্বিশ্বের অস্থিরতার মধ্যেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি সরকার। তেলের দাম বৃদ্ধি পেলে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পায়। চতুর্দিক থেকে চাপ থাকা সত্ত্বেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা করা হয়নি। আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। আমরা আগামী দিনগুলোর জন্য বর্তমান সরকার যেটি চায়, আমরা 90 দিনের একটি জ্বালানি মজুদ যেন নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। এবং এটি একটি নিউ নর্মাল থিওরি, নতুনভাবে এই পৃথিবীর সাথে আপনাকে আমাকে অভ্যস্ত করতে হবে। আমরা এই মুহূর্তে প্রতিদিন বাংলাদেশের জনগণের যেন কষ্ট না হয়। আপনারা জানেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলে কি হবে? বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে, গণপরিবহনের খরচ বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, অর্থাৎ জীবন আরেকটু হলেও কষ্টকর হবে। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এমনিতেই এই অর্থনীতি মূল্যস্ফীতির চাপ সহ্য করছে। এই চাপ অসহনীয় হয়ে যাবে যদি আমাদের জিনিসপত্রের দাম বাড়ে। তাই সমগ্র চতুর্দিক থেকে চাপ থাকবার পরও আমরা জ্বালানি মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা এই মুহূর্ত পর্যন্ত সরকারের নেই। উত্তরাঞ্চলের 16টি জেলাসহ মোট 20টি জেলাতে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে। ডিপোটি ঈদে দুদিন বন্ধ থাকার পরে গত 23শে মার্চ থেকে ফের তেল সরবরাহ শুরু করেছে। তবে ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার কথা বলছেন চালকরা। আমাদের সরকারের কাছে চাওয়া আমাদের তেল নিয়মিতভাবে দেখ, আর এরা সিন্ডিকেট করে, তেল থাকতেও না করে, এরকম প্রশাসন দিয়েও রাখছে। আবার দেখা যায় আবার এটাও শোনা যায় যে তেলের ডিপুতে তেল আছে, কেন তেল এগুলো দিচ্ছে না। আর তেলের লিস্টগুলো হিসাব করুক, কত লিটার তেল ওখান থেকে বাইর করছে, আর পাম্পে কত লিটার তেল বের হচ্ছে। অনেকগুলো পাম্পে যাচ্ছি, যেমন গাজীপুরে ওইদিকে যাচ্ছি, বা ঢাকা ছিলাম, ঢাকাতে আপনি যে বাইপাইলে ওই সাইডে ম্যাক্সিমাম পাম্পে তেল নাই। এখন তেল থাকার পরেও তেল দিচ্ছে কিনা সঠিক জানি না। 27 কিলো ফাঁকে এটা সিরাজগঞ্জ, এখান থেকে কাজপুর 27 কিলো ফাঁকে, ওখান থেকে আমি তেল তোলার জন্য এখানে আসছি। আমি কোনো মতে এখানে এসে পড়ছি, আমার গাড়ি আর যাবে না, এখানে তো তেল পাচ্ছি না। মানে কি অপেক্ষায় বসে আছি, দিবে কি দিবে না তাও কোনো কিছু বুঝতে পারছি না। তবে এ সকল বিষয় নিয়ে কথা বলার জন্য ডিপো কর্তৃপক্ষ ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মেলেনি সাড়া। এমনকি গণমাধ্যম কর্মীদের ডিপোতেও প্রবেশের অনুমতি মেলেনি। কক্সবাজারের পৃথক অভিযানে প্রায় 19,50,00,000 টাকা মূল্যের 3,90,000 পিস ইয়াবাসহ 5 মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া লবণের গোনা থেকে একটি কাভার্ড ভ্যানে ইয়াবার বড় চালান চট্টগ্রামে যাবে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফের নাফ নদী সংলগ্ন বড়ইতলি প্রধান সড়কে অভিযান চালানো হয়। অভিযানে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকোনো প্রায় 16,50,00,000 টাকা মূল্যের 3,30,000 পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়। অন্যদিকে অপর একটি অভিযানে শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় 3 কোটি টাকা মূল্যের 60,000 পিস ইয়াবাসহ 4 মাদক পাচারকারীকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল মজুদ রেখে গ্রাহকের কাছে বিক্রি না করার অভিযোগে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাতপুর এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি। তিনি জানান, মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করে অনিয়মে জড়িয়ে পড়ে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনও লঙ্ঘন করে। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানটিকে 20,000 টাকা জরিমানা করা হয়। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আগ্রাসন মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইরান। দেশটি দাবি করেছে, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির মোকাবেলার জন্য 1 মিলিয়নেরও বেশি সেনা প্রস্তুত রাখা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করতে ইতোমধ্যে বিশাল বাহিনী সংগঠিত করা হয়েছে। এর মধ্যে নিয়মিত সেনাবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ডস ক্রপস এবং স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর সদস্যরা রয়েছেন। এদিকে ইরানি হাজার হাজার তরুণ স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধে অংশ নিতে আবেদন করছে, যা দেশটির জন্য বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। তেহরান স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালী খোলা থাকুক বা বন্ধ থাকুক, উভয় পরিস্থিতিতেই তারা সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে থেমে নেই মার্কিন প্রশাসনও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে বিশেষায়িত 82তম এয়ারবোর্ন ডিভিশন মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। পাশাপাশি আরও প্রায় 10,000 সেনা যুক্ত করার পরিকল্পনার কথাও বিবেচনা করা হচ্ছে। কুয়েতে আলোচিত গয়না চুরি ও অর্থ পাচারের মামলায় চূড়ান্ত রায় দিয়েছেন দেশটির আপিল আদালত। বিয়ের আশ্বাসে প্রলোভিত হয়ে কোটি টাকার গয়না চুরির এই ঘটনায় এক ভারতীয় সেলসম্যানকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই মামলায় জড়িত এক কুয়েতি নারীকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। আদালতের রায়ে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের চুরি হওয়া গয়নার সমপরিমাণ 8,09,000 কুয়েতি দিনার জরিমানাও গুনতে হবে। স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ভারতীয় সেলসম্যান বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, কুয়েতি ওই নারী তাকে বিয়ের আশ্বাস দেয়ায় প্রলোভনে পড়ে তিনি এই অপরাধে জড়িয়ে পড়েন। চুরির মাধ্যমে পাওয়া অর্থ নিয়মিতভাবে ওই নারী ও তার মেয়ের কাছে হস্তান্তর করতেন বলেও স্বীকার করেছেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এই চুরি ও পাচার কার্যক্রম চালানো হয়েছে, যা দেশটির স্বর্ণ ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলেছে। বিয়ের প্রলোভন থেকে শুরু হয়ে আন্তর্জাতিক পাচার চক্রে রূপ নেয়া এই ঘটনা কুয়েতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। পিএসএল এর লাহোর কালান্দার্সের দলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের খেলায় উচ্ছ্বসিত অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। বৃহস্পতিবার পিএসএল এর উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসম্যানকে 69 রানের বড় ব্যবধানে হারিয়েছে লাহোর। এই দলে খেলছেন বাংলাদেশি 2 ক্রিকেটার পারভেজ হোসেন ইমন ও মুস্তাফিজ 4 ওভারে 19 রান দিয়ে একটি উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অপর বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন মাত্র 14 রান করেই প্যাভিলিয়নে ফিরে গেছেন। ম্যাচ শেষে মুস্তাফিজকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শাহিন আফ্রিদি বলেন, শুরুটা শক্তিশালী করেছে তার দল। এদিকে মুস্তাফিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন হারিস রৌফ। এদিকে আগামী 29 মার্চ করাচি কিংসের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স। হ্যানয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে 3-0 ব্যবধানে হারলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই এগিয়ে ছিল ভিয়েতনাম। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখানো স্বাগতিকরা 8ম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায়। এরপর 18 মিনিটে পাম জুয়ান মান এবং 38 মিনিটে গুয়েন হেই লং গোল করে ব্যবধান 3-0 করেন। বিরতির পর বদলি নামিয়ে ছন্দে ফেরানোর চেষ্টা করেন কোচ হাভিয়ের কাব্রেরা। মাঠে নামেন জামাল ভুঁইয়া ও শেখ মুরসালিন। দ্বিতীয়ার্ধে রক্ষণে দৃঢ়তা দেখিয়ে আর কোনো গোল হজম করেনি বাংলাদেশ, যা দলটির জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন বাংলাদেশের লক্ষ্য 31 মার্চের এশিয়ান কাপ বাছাই পর্ব, যেখানে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজরা।
পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। কালোবাজারিরা জ্বালানি তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে, জানালেন বিদ্যুৎ মন্ত্রী। এবং যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রগুলিসহ 2 শুটার গ্রেফতার। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয় টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।